নমস্কার। এখন আমরা একটি আলোচনা পর্ব শুরু করতে চলেছি। আমাদের সাথে আছেন বেহালাতে নিবাসী একজন অধ্যাপক, ইতিহাসের অধ্যাপক। ওনার নাম অরবিন্দ পাত্র। উনি আমাদেরকে এখন সার্বিকভাবে কিছু বিষয় নিয়ে অবগত করবেন, যে ভারতে করোনা পরিস্থিতিতে ভারতের সাধারণ মানুষের, জনগণের কি কি করণীয়, কর্তব্য বা কর্মসূচি পালন করা উচিত, এই ব্যাপারে আমাদেরকে অবগত করবেন। স্যার, যদি একটু বলেন। নমস্কার, আপনার চ্যানেলে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। করোনা পরিস্থিতিতে আমাদের কতগুলো জিনিস খুব স্বাভাবিকভাবে মেনে চলতে হবে। প্রথমত, সরকার যে যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো আমাদের একদম টোটো পালন করা উচিত। 105 বছর বয়সী এক বৃদ্ধ, তিনি বলছিলেন যে প্রচন্ড স্মল পক্স হয়েছিল বাংলাদেশে। তিনি বলছেন যে যারা সরকারি নির্দেশ মানেনি তারা সবাই মরে গিয়েছিল, যারা সরকারি নির্দেশ মেনেছিলাম তারা তারাই বেঁচে গেছে। আমিও তাদের মধ্যে একজন। তো সরকার নিশ্চয়ই আমাদের কোনো ভুল সিদ্ধান্ত দেবে না। এই কারণে সরকার যা যা বলছে সেগুলো আমাদের একদম কোনো প্রশ্ন না করে সেটাই আমাদের মেনে চলা উচিত। এবার এই পরিস্থিতিতে আমাদের উচিত কিভাবে আমাদের জীবনটাকে চালাবো। নিশ্চয়ই করোনা পূর্ব যেমন আমাদের জীবন চলত, ইচ্ছে মতো সবকিছু করা, সেটা আমরা করতে পারবো না। আমাদের এখন টিকে থাকাটাই সমস্যা, বা সব থেকে প্রধান বিষয় কিভাবে আমরা টিকে থাকবো। পেরিক্লিস, গ্রিক রাষ্ট্রনায়ক, পেলোপনেসীয় যুদ্ধ শুরু হওয়ার সময় তিনি একটাই কথা বলেছিলেন, যে আমরা কোনো আক্রমণাত্মক যুদ্ধ করব না, আমরা রক্ষণাত্মক যুদ্ধ করব। অর্থাৎ আমরা যুদ্ধে টিকে থাকব, তাহলেই আমরা জিতে যাব। কিন্তু পেরিক্লিসের পরে অনেক উগ্র নেতা এসে এই নীতি থেকে সরে যায় এবং এথেন্সের পতন ঘটে। পেরিনাই শব্দটা আমি বারবার অনেক ক্ষেত্রে ব্যবহার করি, যে টিকে থাকে। তাহলে আমাদের আক্রমণাত্মক না হয়ে রক্ষণাত্মক হয়ে থাকতে হবে। রক্ষণাত্মক মানে কি, আমি আমার ঘরটা সামলাবো, বাইরের কোনো আবর্জনাকে ঢুকতে দেব না, এবং আমিও কারোর বাড়িতে গিয়ে আবর্জনা তৈরি করব না। এটাই হবে প্রকৃত দেশভক্তি, প্রকৃত জাতীয়তাবাদের পরিচয়। যদি একান্তই যেতে হয় আমার প্রয়োজনে, অন্যের প্রয়োজনে, সেটা বাইরে থেকেই আমরা কাজটা করব। যেটুকু কাজ করার দরকার হয়, দুটো বাড়ির মধ্যে, 10টা বাড়ির মধ্যে। একটা পাড়া থেকে সব মানুষের তো বেরোনো উচিতই না। ভাগ ভাগ করে কয়েকটা মানুষ বেরিয়ে যার যা জিনিস দরকার সেগুলো কিনে এনে সেই বাড়িতে দিয়ে দেওয়া। বেশি কিনবো না, অল্পই কিনবো, কারণ এখন তো আমার অত পয়সা কড়ি নেই, আগের মতো আমি খরচ করবো, সেটা হবে না। মিনিমাম যতটুকু না হলে নয়, সেইটুকু দিয়েই আমাদের চালাতে হবে। এই রোগটা এমনই রোগ যে নিজে তো মরবেই, সঙ্গে সঙ্গে আরো অনেককে মেরে যাবে।
যদি কেউ আক্রান্ত হয়, সে যদি সাবধানতা অবলম্বন না করে তাহলে কিন্তু খুব মুশকিল। সর্বোপরি সে যদি প্রথম বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার বাড়ির উপরে সামাজিক আক্রমণটা হয় না। এটা এমন রোগ, এই বাড়িগুলো, যে বাড়িতে এই রোগ ঢুকেছে সেই বাড়িতে মানে পারিবারিক সম্পর্ক তৈরিটাই আলটিমেটলি বন্ধ হয়ে যাবে। পারিবারিক সম্পর্ক কি? বিবাহ। সে বাড়িতে কেউ মেয়েও দিবে না, সেই বাড়ির মেয়েকে অন্য বাড়িতে কেউ নেবেও না। অতএব আমাদের চরম ভাবে সাবধান থাকতে হবে। হ্যাঁ, একদম চরম প্রাসঙ্গিকতা আপনি তুলে ধরেছেন। দুটো তিনটে পয়েন্টস এর মধ্যে আমি অ্যাড করতে চাই। আমাদের দেশের আসলেই অনেক দেশের ভেতরে থাকা মানুষ চান যাতে আমাদের দেশে শান্তি না আসে বা আমাদের দেশে সমস্যা তৈরি হয়েই থাকে, এবং সাথে সাথে আমাদের দেশের বাইরে থাকা প্রচুর মানুষ আছেন অন্যান্য দেশ, তারাও চান না যে ভারত একটা শক্তিশালী আত্মকেন্দ্রিক আত্মনির্ভর রাষ্ট্র হয়ে পৃথিবীর বুকে ভারতবর্ষ মাথা তুলে উঠুক, এটা চায় না। এবং তার জন্য বহু ক্ষেত্রে আমরা দেখি যখন এই বর্তমান সরকার যখন একটা ভালো কঠোর পদক্ষেপ নিয়ে যখন একটা স্টেপ নিলেন, ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইট স্টপড দ্য এয়ার রুট কমপ্লিটলি। ইনিশিয়াল স্টেজে ভারত প্রথমেই লকডাউন ঘোষণা করে কিন্তু আমাদের দেশে সংক্রমণের হার খুব কম ছিল এবং একটা ভালো দিকে পৌঁছাচ্ছিল। কিন্তু তখন আমরা দেখলাম আমাদের দেশের কিছু সুপ্রতিষ্ঠিত মানুষ তারা তুলনা করা শুরু করলেন আরো উন্নততর দেশগুলোর সাথে। ইটালি, জাপান, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশের আর্থিক প্যাকেজ যেহেতু অনেক বেশি পরিমাণে এবং তাদের অর্থনীতি ভারতের থেকে আরো মজবুত, তাদের জনসংখ্যা অনেক কম, সেই জন্য তারা কিছু কিছু পদক্ষেপ নিতে পারে যেটা সর্বভারতীয়ভাবে আমাদের ভারতের যেহেতু জনসংখ্যা একটা বিপুল জনসংখ্যা, সরকারি মতে 130 কোটি জনসংখ্যা বলা হলেও সেই জনসংখ্যাটা হয়তো 137 থেকে 38 কোটি, এবং এই জনসংখ্যাটার উপর যেমন সরকারের চাপ আছে সেরকম সরকারেরও চাপ আছে জনসংখ্যার উপর। এই ওভারঅল একটা সিচুয়েশনে আমরা দেখেছি যে সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছেন এখন নিম্ন মধ্যবিত্ত এবং যারা খেটে খাওয়া একদম প্রান্তিক মানুষ। তারা বিভিন্ন জায়গায় প্রচারও করছেন যে আমাদের রুটি রুজি চলে যাচ্ছে, আমাদের ইনকাম কম হচ্ছে। কিন্তু আদতে কি ভারতে ইনকাম করা বা অর্থ উপার্জন করা আমাদের মতো দেশে, যে দেশে এত বড় এখন ইকোনমি, 4th লার্জেস্ট ইকোনমি এখন গোটা ওয়ার্ল্ডের মধ্যে, সেখানে আমার কি মনে হয় ব্যক্তিগতভাবে যে মানুষ ইনকাম করেন, হয়তো এনারা সঠিকভাবে সঞ্চয় বা ইনভেস্টমেন্ট প্ল্যান জানেন না। আমি অনেক খেটে খাওয়া মানুষকে দেখেছি তারা দিনে 700, 800, 1000 টাকা বা আরো বেশি টাকা ইনকাম করেন, কিন্তু তারা আমাদের সমাজে একটা কথা রয়েছে যে দিন আনি দিন খায়, এই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারেন না। এর পিছনে আপনার কোনো সামাজিক বা শিক্ষামূলক ব্যাখ্যা দিতে পারবেন যে কেন এইটা হয় আমাদের বলছি? এটা খুব সহজ জিনিস, এই যে সরকারি তৈরি করেছে এদেরকে, এইভাবে সরকারি তৈরি করেছে। যত এই যে সামাজিক যত প্রকল্প আছে সব এই লোকগুলোই পায়। যত সামাজিক সুযোগ সুবিধা এরাই কিন্তু পায়, আর এরা আবার কিন্তু বাইরে যখন কাজও করে পূর্ণ টাকাটাও এরা বাজার অনুযায়ী কিন্তু কেড়ে নেয় যারা সরকারি চাকরি করে তাদের থেকে। কিন্তু এরা তো কোনো ধর্মের পথে ইনকাম করে না, তাই এদের টাকা কিন্তু থাকেও না। ঠিক
বিভিন্ন জায়গাতে এদের টাকা চলে যায়। হুম এদের মেন্টালিটি এই রকমের, এদের কোনোদিন শুধরানো যাবে না। এরা অত্যন্ত নিম্ন মনের মানুষ, এদের কোনোদিন ভালো করা কারোর পক্ষে সম্ভব নয়। কোনো সংস্কার নেই, কুকুর বিড়ালের মতোই এদের আচার আচরণ। এদের কোনোদিন কেউ ভালো করতে পারবে না। ইনকাম করলে কিছু তো সঞ্চয় করতে হয়, চতুর্দিকেই তো সবাই সঞ্চয় করছে দেখছে। LIC আছে, SIP আছে, সবকিছুই আছে, ব্যাংক আছে। না না, কি যে এদের এই দুর্বুদ্ধিগুলো দেয়, আমি অবাক লাগে। আসলে সরকারিতে এদের সব থেকে বেশি সুযোগ সুবিধা দিয়ে রেখেছে, এদের কে উপকার করবে? ওরা সেইটাই ভাবছে যে আমার সুযোগ সুবিধাটাও পাচ্ছি না, এখন আমার সেই কাঁচা কালো টাকা যে ইনকাম করার একটা জায়গা সেটাও বন্ধ হয়ে গেছে। খুলে দিক না পুরোপুরি, মদের দোকানে এদের লাইন দেখতে পাবেন। দেখে এই তো দুদিন যখন মদের দোকান খুলে গেল তখন তো এইসব লোকগুলোই তো বেশি ভর্তি হয়েছিল, এইসব লোকগুলোই। হুম 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 বড় লোক কটা মদ খেয়েছে, মদ খায় তো এরাই। হুম হুম কোথায় পয়সা পায়? ও দুঃসময় আসবে না, দুঃসময় এসেছে, সরকার একটু নিয়ম প্রণয়ন করেছে, তার জন্যই সরকারের দোষ। আমাদের রুটি রুজি বন্ধ হয়ে গেল, সব আমরা না খেয়ে মরে যাব। হুম এই হচ্ছে এদের গল্প। হুম এদের কোনোদিন শুধরানো যাবে না। হুম 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 আবার এদের বাড়ির ছেলে মেয়েরা একটু হয়তো পড়াশোনাও শিখেছে, তারা তো একবারে লাট সাহেবের বাড়াবো, বুঝেছেন? তারা কেউ কোনো কাজই করতে চাইবে না। আমি গ্রাজুয়েট, আমাকে এসব করতে কাজ করতে বলছো? যাই হোক, আজ আমাদেরকে স্থানীয়ভাবে করতে হবে, আগের মতো তো আমরা পারবো না। এখন থেকে আমাদের সংস্কার পরিবর্তন করতে হবে। যে এক এই 50-60 বছরে আমাদের যে সংস্কারটা নষ্ট হয়ে গিয়েছিল, 50-60 বছরের এটা ডেভেলপমেন্ট। যে কৃষি কাজ করবো না, পায়ের উপরে পা দিলিয়ে খাবো, এটা 50-60 বছরেই ডেভেলপমেন্ট। একটু পড়াশোনা শিখেই ভাবে যে কেন আমরা কৃষি কাজ করবো কেন, হুম অথচ আমি মাটির নমস্কার। এখন আমরা একটি আলোচনা পর্ব শুরু করতে চলেছি। আমাদের সাথে আছেন বেহালাতে নিবাসী একজন অধ্যাপক, ইতিহাসের অধ্যাপক। ওনার নাম অরবিন্দ পাত্র। উনি আমাদেরকে এখন সার্বিকভাবে কিছু বিষয় নিয়ে অবগত করবেন, যে ভারতে করোনা পরিস্থিতিতে ভারতের সাধারণ মানুষের, জনগণের কি কি করণীয়, কর্তব্য বা কর্মসূচি পালন করা উচিত, এ ব্যাপারে আমাদেরকে অবগত করবেন। স্যার যদি একটু বলেন। নমস্কার, আপনার চ্যানেলে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। করোনা পরিস্থিতিতে আমাদের কতগুলো জিনিস খুব স্বাভাবিকভাবে মেনে চলতে হবে। প্রথমত, সরকার যে যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো আমাদের একদম টোটো পালন করা উচিত। 105 বছর বয়সী এক বৃদ্ধ, তিনি বলছিলেন যে প্রচন্ড স্মলপক্স হয়েছিল বাংলাদেশে। তিনি বলছেন যে যারা সরকারি নির্দেশ মানেনি তারা সবাই মরে গিয়েছিল, যারা সরকারি নির্দেশ মেনেছিলাম তারা কেউ কেউ তারাই বেঁচে গেছে, আমিও তাদের মধ্যে একজন। তো সরকার নিশ্চয়ই আমাদের কোনো ভুল সিদ্ধান্ত দেবে না, এই কারণে সরকার যা যা বলছে সেগুলো আমাদের একদম কোনো প্রশ্ন না করে সেটাই আমাদের মেনে চলা উচিত। এবার এই পরিস্থিতিতে আমাদের উচিত কিভাবে আমাদের জীবনটাকে চালাবো। নিশ্চয়ই করোনা পূর্ব যেমন আমাদের জীবন চলতো, ইচ্ছে মতো সবকিছু করা, সেটা আমরা করতে পারবো না।
আমাদের এখন টিকে থাকাটাই সমস্যা, বা সব থেকে প্রধান বিষয় কিভাবে আমরা টিকে থাকবো। পেরিক্লিস গ্রিক রাষ্ট্রনায়ক, পেলোপোনেসীয় যুদ্ধ শুরু হওয়ার সময় তিনি একটাই কথা বলেছিলেন যে আমরা কোনো আক্রমণাত্মক যুদ্ধ করব না, আমরা রক্ষণাত্মক যুদ্ধ করব। অর্থাৎ আমরা যুদ্ধে টিকে থাকব, তাহলেই আমরা জিতে যাব। কিন্তু পেরিক্লিসের পরে অনেক উগ্র নেতা এসে এই নীতি থেকে সরে যায় এবং এথেন্সের পতন ঘটে। পেরিনাই শব্দটা আমি বারবার অনেক ক্ষেত্রে ব্যবহার করি, যে টিকে থাকে। তাহলে আমাদের আক্রমণাত্মক না হয়ে রক্ষণাত্মক হয়ে থাকতে হবে। রক্ষণাত্মক মানে কি, আমি আমার ঘরটা সামলাবো, বাইরের কোনো আবর্জনাকে ঢুকতে দেব না, এবং আমিও কারোর বাড়িতে গিয়ে আবর্জনা তৈরি করব না। এটাই হবে প্রকৃত দেশভক্তি, প্রকৃত জাতীয়তাবাদের পরিচয়। যদি একান্তই যেতে হয় আমার প্রয়োজনে, অন্যের প্রয়োজনে, সেটা বাইরে থেকেই আমরা কাজটা করব। যেটুকু কাজ করার দরকার হয়, দুটো বাড়ির মধ্যে, 10টা বাড়ির মধ্যে। একটা পাড়া থেকে সব মানুষের তো বেরোনো উচিতই না। ভাগ ভাগ করে কয়েকটা মানুষ বেরিয়ে যার যা জিনিস দরকার সেগুলো কিনে এনে সেই বাড়িতে দিয়ে দেওয়া। বেশি কিনবো না, অল্পই কিনবো, কারণ এখন তো আমার অত পয়সা কড়ি নেই, আগের মতো আমি খরচ করব, সেটা হবে না। মিনিমাম যতটুকু না হলে নয়, সেইটুকু দিয়েই আমাদের চালাতে হবে। এই রোগটা এমনই রোগ যে নিজে তো মরবেই, সঙ্গে সঙ্গে আরো অনেককে মেরে যাবে। যদি কেউ আক্রান্ত হয়, সে যদি সাবধানতা অবলম্বন না করে, তাহলে কিন্তু খুব মুশকিল। সর্বোপরি সে যদি প্রথম বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তার বাড়ির উপরে সামাজিক আক্রমণটা হয় না। এটা এমন রোগ, এই বাড়িগুলো, যে বাড়িতে এই রোগ ঢুকেছে সেই বাড়িতে মানে পারিবারিক সম্পর্ক তৈরিটাই আলটিমেটলি বন্ধ হয়ে যাবে। পারিবারিক সম্পর্ক কি? বিবাহ। সে বাড়িতে কেউ মেয়েও দিবে না, সেই বাড়ির মেয়েকে অন্য বাড়িতে কেউ নেবেও না। অতএব আমাদের চরম ভাবে সাবধান থাকতে হবে। হ্যাঁ, একদম চরম প্রাসঙ্গিকতা আপনি তুলে ধরেছেন। দুটো তিনটে পয়েন্টস এর মধ্যে আমি অ্যাড করতে চাই। আমাদের দেশের আসলেই অনেক দেশের ভেতরে থাকা মানুষ চান যাতে আমাদের দেশে শান্তি না আসে বা আমাদের দেশে সমস্যা তৈরি হয়েই থাকে, এবং সাথে সাথে আমাদের দেশের বাইরে থাকা প্রচুর মানুষ আছেন অন্যান্য দেশ, তারাও চান না যে ভারত একটা শক্তিশালী, আত্মকেন্দ্রিক, আত্মনির্ভর রাষ্ট্র হয়ে পৃথিবীর বুকে ভারতবর্ষ মাথা তুলে উঠুক, এটা চায় না। এবং তার জন্য বহু ক্ষেত্রে আমরা দেখি, যখন এই বর্তমান সরকার যখন একটা ভালো কঠোর পদক্ষেপ নিয়ে যখন একটা স্টেপ নিলেন, ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি, ইট স্টপড দ্য এয়ার রুট কমপ্লিটলি। ইনিশিয়াল স্টেজে ভারত প্রথমেই লকডাউন ঘোষণা করে কিন্তু আমাদের দেশে সংক্রমণের হার খুব কম ছিল এবং একটা ভালো দিকে পৌঁছাচ্ছিল। কিন্তু তখন আমরা দেখলাম আমাদের দেশের কিছু সুপ্রতিষ্ঠিত মানুষ, তারা তুলনা করা শুরু করলেন আরো উন্নততর দেশগুলোর সাথে। ইটালি, জাপান, আমেরিকা, ব্রিটেন,
জার্মানি, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশের আর্থিক প্যাকেজ যেহেতু অনেক বেশি পরিমাণে এবং তাদের অর্থনীতি ভারতের থেকে আরো মজবুত, তাদের জনসংখ্যা অনেক কম, সেই জন্য তারা কিছু কিছু পদক্ষেপ নিতে পারে যেটা সর্বভারতীয়ভাবে আমাদের ভারতের যেহেতু জনসংখ্যা একটা বিপুল জনসংখ্যা, সরকারি মতে 130 কোটি জনসংখ্যা বলা হলেও সেই জনসংখ্যাটা হয়তো 137 থেকে 38 কোটি, এবং এই জনসংখ্যাটার উপর যেমন সরকারের চাপ আছে সেরকম সরকারেরও চাপ আছে জনসংখ্যার উপর। এই ওভারঅল একটা সিচুয়েশনে আমরা দেখেছি যে সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছেন এখন নিম্ন মধ্যবিত্ত এবং যারা খেটে খাওয়া একদম প্রান্তিক মানুষ। তারা বিভিন্ন জায়গায় প্রচারও করছেন যে আমাদের রুটি রুজি চলে যাচ্ছে, আমাদের ইনকাম কম হচ্ছে। কিন্তু আদতে কি ভারতে ইনকাম করা বা অর্থ উপার্জন করা আমাদের মতো দেশে, যে দেশে এত বড় এখন ইকোনমি, 4th লার্জেস্ট ইকোনমি এখন গোটা ওয়ার্ল্ডের মধ্যে, সেখানে আমার কি মনে হয় ব্যক্তিগতভাবে যে মানুষ ইনকাম করেন, হয়তো এনারা সঠিকভাবে সঞ্চয় বা ইনভেস্টমেন্ট প্ল্যান জানেন না। আমি অনেক খেটে খাওয়া মানুষকে দেখেছি তারা দিনে 700, 800, 1000 টাকা বা আরো বেশি টাকা ইনকাম করেন, কিন্তু তারা আমাদের সমাজে একটা কথা রয়েছে যে দিন আনি দিন খায়, এই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারেন না। এর পিছনে আপনার কোনো সামাজিক বা শিক্ষামূলক ব্যাখ্যা দিতে পারবেন যে কেন এইটা হয় আমাদের দেশে? বলছি এটা খুব সহজ জিনিস, সহজ জিনিস। যে সরকারি তৈরি করেছে এদেরকে এইভাবে, সরকারি তৈরি করেছে। যত এই যে সামাজিক যত প্রকল্প আছে সব এই লোকগুলোই পায়। যত সামাজিক সুযোগ সুবিধা এরাই কিন্তু পায়। আর এরা আবার কিন্তু বাইরে যখন কাজও করে পূর্ণ টাকাটাও এরা বাজার অনুযায়ী কিন্তু কেড়ে নেয় যারা সরকারি চাকরি করে তাদের থেকে। কিন্তু এরা তো কোনো ধর্মের পথে ইনকাম করে না, তাই এদের টাকা কিন্তু থাকেও না। ঠিক, বিভিন্ন জায়গাতে এদের টাকা চলে যায়। এদের মেন্টালিটি এই রকমের, এদের কোনোদিন শুধরানো যাবে না। এরা অত্যন্ত নিম্ন মনের মানুষ, এদের কোনোদিন ভালো করা কারোর পক্ষে সম্ভব নয়। কোনো সংস্কার নেই, কুকুর বিড়ালের মতোই এদের আচার আচরণ। এদের কোনোদিন কেউ ভালো করতে পারবে না। ইনকাম করলে কিছু তো সঞ্চয় করতে হয়, চতুর্দিকেই তো সবাই সঞ্চয় করছে দেখছি। LIC আছে, SIP আছে, সবকিছুই আছে, ব্যাংক আছে। না না, কি যে এদের এই দুর্বুদ্ধি গুলো দেয় আমি অবাক লাগে। আসলে সরকারিতে যে সব থেকে বেশি সুযোগ সুবিধা দিয়ে রেখেছে, এদের কে উপকার করবে? ওরা সেইটাই ভাবছে যে আমার সুযোগ সুবিধাটাও পাচ্ছি না, এখন আমার সেই কাঁচা কালো টাকা যে ইনকাম করার একটা জায়গা সেটাও বন্ধ হয়ে গেছে। খুলে দিন না পুরোপুরি, মদের দোকানে এদের লাইন দেখতে পাবেন। দেখে এই তো দুদিন যখন মদের দোকান খুলে গেল তখন তো এই সব লোকগুলোই তো বেশি ভর্তি হয়েছিল, এই সব লোকগুলোই। বড় লোক কটা মদ খেয়েছে, মদ খায় তো এরাই। কোথায় পয়সা পায়? ও দুঃসময় আসবে না, দুঃসময় এসেছে, সরকার একটু নিয়ম প্রণয়ন করেছে, তার জন্যই সরকারের দোষ। আমাদের রুটি রুজি বন্ধ হয়ে গেল, সব আমরা না খেয়ে মরে যাব। এই হচ্ছে এদের গল্প। এদের কোনোদিন শুধরানো যাবে না। আবার এদের বাড়ির ছেলে মেয়েরা একটু হয়তো পড়াশোনাও শিখেছে, তারা তো একবারে লাট সাহেবের বাড়াব, বুঝেছেন? তারা কেউ কোনো কাজই করতে চাইবে না। আমি গ্রাজুয়েট, আমাকে এসব করতে কাজ করতে বলছো? যাই হোক, আজ আমাদেরকে স্থানীয়ভাবে করতে হবে, আগের মতো তো আমরা পারবো না। এখন থেকে আমাদের সংস্কার পরিবর্তন করতে হবে। যে এই 50-60 বছরে আমাদের যে সংস্কারটা নষ্ট হয়ে গিয়েছিল
50-60 বছরের এটা ডেভেলপমেন্ট, যে কৃষি কাজ করবো না, পায়ের উপরে পা দিয়ে খাবো, এটা 50-60 বছরেই ডেভেলপমেন্ট। একটু পড়াশোনা শিখেই হবে যে কেন আমরা কৃষি কাজ করবো কেন, হুম, অথচ কিন্তু আমি মাটির